বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষায় জেট প্ল্যান্টের পরিচর্যা। এই বর্ষায় যদি তোমাদের জেট প্ল্যান্টের ভালো গ্রোথ না হয়, যদি পাতা হলুদ হয়ে ঝরে পড়ে অথবা যদি কাণ্ড পচে যায়, তাহলে কিভাবে পরিচর্যা করতে হবে এই সময়ে বর্ষাকালে যেমন জেট প্ল্যান্ট নিয়ে আমাদের নানা ধরনের সমস্যা লেগে থাকে, ঠিক তেমনি কিন্তু বর্ষাকাল হলো জেট প্ল্যান্টের গ্রোথের সময়। এই সময় আমরা যদি সঠিক পরিচর্যা করতে পারি তাহলে জেট প্ল্যান্ট নিয়ে আমাদের কিন্তু আর কোনো রকম কোনো চিন্তা থাকে না, খুব ভালো গ্রোথ হবে। একেবারে বট গাছের মতো কিন্তু আমরা আমাদের জেট প্ল্যান্টকে মোটা করতে পারবো। আজকের এই ভিডিওতে বলবো, যদি তোমাদের বাগানের জেট প্ল্যান্টে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে অথবা যদি কাণ্ড পচে যায়, তাহলে আমরা কিভাবে এই গাছের পরিচর্যা করব। তাছাড়া এই বর্ষাকালে কোন খাবার আমরা প্রয়োগ করব, যে খাবার প্রয়োগ করলে আমাদের জেট প্ল্যান্ট বট গাছের মতো মোটা হবে এবং সুস্থ থাকবে। তাছাড়া পরিচর্যা নিয়ে বলবো কয়েকটা টিপস, যে টিপসগুলো ফলো করলে জেট প্ল্যান্ট সারা বছর আমাদের বাগানে সুস্থ থাকবে। সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো জেট প্ল্যান্ট ভালো রাখার কয়েকটা টিপস নাম্বার 1, জেট প্ল্যান্ট আমরা এই সময় কোথায় রাখবো। জেট প্ল্যান্ট এমন একটা গাছ যেটা ইনডোর বা আউটডোর সব জায়গায় রাখা যায়, তবে সারাদিনের 2-1 ঘন্টা রোদ্দুর পেলে তাহলে কিন্তু গাছ ভালো থাকে। টিপস নাম্বার 2, মাটি। বন্ধুরা, এই জেট প্ল্যান্ট গাছকে সুস্থ রাখতে হলে মাটিটাই হলো আদর্শ। এমন একটা মাটি তৈরি করতে হবে যে মাটিতে জেট প্ল্যান্ট বসালে জেট প্ল্যান্ট কখনোই গোড়ায় জল জমবে না, জেট প্ল্যান্ট সব সময় ভালো থাকবে। এর জন্য প্রয়োজন ভুরভুরে মাটি, ভার্মিকম্পোস্ট এবং বালি। মাটি নিতে হবে 40%, ভার্মিকম্পোস্ট নিতে হবে 40% এবং 20% নিতে হবে লাল মোটা দানার বালি। সবগুলো একসাথে মিশিয়ে গাছ প্রতিস্থাপন করে দাও। গাছ নিয়ে কখনোই কোনো চিন্তা করতে হবে না। জল বেরিয়ে যায় এইরকম মাটিতে গাছ আমাদের প্রতিস্থাপন করতে হবে। সবসময় লক্ষ্য রাখতে হবে এই গাছের কাণ্ড যেন ভালো থাকে। কাণ্ড যদি পচে যায়, শিকড় যদি পচে যায়, তাহলে কিন্তু এই গাছের পাতা ঝরে পড়ে। টিপস নাম্বার 3, হঠাৎ যদি দেখো যে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা কাণ্ড পচে যাচ্ছে, কিভাবে বুঝবে? পাতার মধ্যে লক্ষ্য করতে পারবে, অনেক সময় দেখা যায় যে পাতার মধ্যে মনে হচ্ছে যেন প্রচুর পরিমাণে জল জমে রয়েছে, অথবা পাতা এইভাবে হলুদ হয়ে অনেকটাই ঝরে পড়েছে, অথবা কাণ্ড নরম হয়ে গেছে, কাণ্ডের মধ্যে জল জমে রয়েছে। তো এই সময় আমাদেরকে কিন্তু গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের জেট প্ল্যান্টকে বাঁচাতে পারবো। তাছাড়া করতে হবে আমাদের জেট প্ল্যান্টের রুট ট্রিটমেন্ট। কিভাবে রুট ট্রিটমেন্ট করতে হবে সেটা আমি এই ভিডিওতেই দেখিয়ে দেব। টিপস নাম্বার 4, জেট প্ল্যান্টকে কখনোই সরাসরি বৃষ্টির জলের মধ্যে রাখতে যেও না, তাহলে কিন্তু গাছ খারাপ হয়ে যাবে। কখনোই সরাসরি বৃষ্টির জলের মধ্যে রাখবে না, আবার সরাসরি সূর্যের আলোর মধ্যে রাখবে না। যদি সরাসরি সারাদিন সূর্যের আলোর মধ্যে থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে পাতা পুড়ে যাচ্ছে, আর যদি সরাসরি বৃষ্টির মধ্যে রেখে দাও তাহলে অনেক সময় এই গাছের কাণ্ড পচে যাবে এবং ধীরে ধীরে মারা যাবে। টিপস নাম্বার 5, বন্ধুরা, আমরা যখনই এই গাছে জল প্রয়োগ করব কিন্তু বুঝে বুঝে জল প্রয়োগ করতে হবে। জল আমরা কিন্তু সব সময় লক্ষ্য করব টবের সাইজ অনুযায়ী জল প্রয়োগ করতে হবে। যদি দেখো যে টবের সাইজ ছোট, তাহলে অল্প মাত্রায় জল প্রয়োগ করতে হবে এবং জল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে জলটা ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা। এটা যেহেতু দেখছো একটা 3 ইঞ্চি টব, তাহলে 3 ইঞ্চি টবে আমরা সামান্য পরিমাণ জল প্রয়োগ করব। হাফ গ্লাসেরও কম জল আমরা এখানে প্রয়োগ করব। অতিরিক্ত মাত্রায় জল কিন্তু এখানে আমরা প্রয়োগ করতে পারবো না। জেট প্ল্যান্টে জল শুকিয়ে গেলে তবেই কিন্তু জল প্রয়োগ করতে হবে। মাটি সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর তবেই জল প্রয়োগ করতে হয়। জল প্রয়োগ করার পর যখন দেখবে যে টবের ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে ড্রেনেজ ব্যবস্থা সঠিক নেই। সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু গাছটাকে রিপোর্ট করবে। অন্য কোনো টবের ড্রেনেজ ব্যবস্থা সঠিক করে গাছটাকে রিপোর্ট করে দেবে, তাহলে গাছটা আর মারা যাবে না। তা না হলে কিন্তু এই বর্ষায় তোমরা তোমাদের বাগানের জেট প্ল্যান্টকে বাঁচাতে পারবে না। টিপস নাম্বার 6, বন্ধুরা, এই বর্ষায় কিন্তু তোমরা তোমাদের বাগানের যদি বড় জেট প্ল্যান্ট থাকে তাহলে সেই বড় জেট প্ল্যান্টের ডাল কেটে প্রচুর পরিমাণে চারাগাছ তৈরি করতে পারো। দেখো, আমি কিন্তু এখানে নর্মাল মাটি এবং ভার্মিকম্পোস্ট মিশিয়ে তো মাটি তৈরি করেছি, তো সেখানেই আমি এই ডালগুলোকে প্রতিস্থাপন করে রেখেছিলাম। খুব সুন্দর কিন্তু চারাগাছ তৈরি হয়ে গেছে। বর্ষাকাল হলো নতুন চারাগাছ তৈরি করার কিন্তু আদর্শ সময়। নার্সারি থেকে যদি একবার একটা জেট প্ল্যান্ট কিনতে পারো তাহলে কিন্তু আর কখনোই কেনার প্রয়োজন হয় না। একটা গাছ থেকে কিন্তু একাধিক জেট প্ল্যান্ট তৈরি করে নেওয়া যায়। দেখো, আমি এখানে কিন্তু কয়েকটা ডাল একসাথে নিয়ে প্রতিস্থাপন করেছিলাম। তো ছোট থেকেই যদি বনসাই লুক দিতে চাও তাহলে এইভাবে তোমরা কিন্তু জেট প্ল্যান্টকে প্রতিস্থাপন করতে পারো। আমার আগের ভিডিওগুলোতে কিন্তু দেখানো রয়েছে যে কিভাবে আমি ছোট থেকেই গাছকে বনসাই করি। তো দেখো, এই যে গাছটা আমি প্রতিস্থাপন করেছি এটাও কিন্তু ছোট থেকেই বনসাই লুক দেওয়ার চেষ্টা করছি। নিচের দিকের ডালগুলোকে কেটে দিচ্ছি এবং উপর থেকে আমি কিন্তু হালকা করে পিঞ্চিং করছি। এটা কিন্তু পিঞ্চিং করার আদর্শ সময় বন্ধুরা, কারণ আমি প্রথমেই বলেছি যে
জেট প্ল্যান্ট এই সময় খুব ভালো গ্রোথ হয়। যতবারই আমরা পিঞ্চিং করব গাছে কিন্তু প্রচুর পরিমাণে ডাল আসবে। একটা ডাল পিঞ্চিং করলে এখান থেকে কিন্তু দুটো ডাল আসবে। তো আবার আমি যখন দুটো ডাল পিঞ্চিং করব তখন সেখান থেকে 4টে ডাল আসবে। তাহলে গাছটা কিন্তু খুব সহজেই ঝোপালো তৈরি হয়ে যাবে এবং ধীরে ধীরে নিচের কাণ্ড এইভাবে মোটা হতে থাকবে। যত বেশি কাণ্ড মোটা হবে ততই কিন্তু জেট প্ল্যান্ট দেখতে সুন্দর লাগে। তো তোমরা কিন্তু এই সময় পিঞ্চিং কাজটা অবশ্যই করো এবং প্রচুর পরিমাণে চারা গাছ তৈরি করো এই বর্ষাকালে। তো বন্ধুরা এবার বলবো, আমাদের গাছ যদি হঠাৎ করে বাগানের গাছ দেখা যায় যে পচে যাচ্ছে, জেট প্ল্যান্ট হঠাৎ করেই এরকম পচে যায়, তো গাছের পাতা হঠাৎ করেই হলুদ হয়ে ঝরে পড়ে বা কাণ্ড পচে যেতে শুরু করে। প্রথমেই যখন পাতা হলুদ হয়ে ঝরে পড়বে তোমরা কিন্তু গাছের রুট ট্রিটমেন্ট করবে। যদি দেখো যে কাণ্ড পচে যাচ্ছে তাহলে উপর থেকে যে কাণ্ডটা ভালো রয়েছে সেই কাণ্ডটা কেটে নাও এবং নতুন করে বালিতে অথবা কম্পোস্ট, বালি এবং মাটি মিশ্রিত কোনো মিডিয়াতে ডালটাকে প্রতিস্থাপন করে দাও, নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে। নিচের শিকড় যদি একবার পচে যায় তাহলে কিন্তু তোমরা আর সেই গাছটাকে বাঁচাতে পারবে না। তাই উপরের ডালটাকে কেটে নিয়ে নতুন চারা গাছ করে ফেলো। কিন্তু যদি দেখো যে পাতা হলুদ হয়ে যাচ্ছে কিন্তু নিচের কাণ্ড ঠিক রয়েছে তাহলে এই গাছের রুট ট্রিটমেন্ট করতে হবে। রুট ট্রিটমেন্ট করার আগে লক্ষ্য করতে হবে টবের মাটিটা ভালোভাবে শুকিয়ে গেছে কিনা। সব সময় জল বা রুট ট্রিটমেন্ট করার আগে প্রয়োজন পড়বে মাটি দেখা, মাটি শুকিয়ে গেছে কিনা এই জিনিসটা লক্ষ্য করতে হবে। জল প্রয়োগ করার আগে মাটিটাকে আমাদের খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে। তো দেখো এখানে যেহেতু এটা 4 ইঞ্চি টবের গাছটা রয়েছে, আমি এই গাছটা আমার খারাপ হয়ে যায়নি কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য এই গাছের রুট ট্রিটমেন্ট করে দেখাচ্ছি। দেখো এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেক পরিমাণ জল, অর্ধেক গ্লাস জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে নিয়ে নেব আমি এখানে 1 গ্রাম পরিমাণ হিউমিক অ্যাসিড, 1 গ্রামের থেকেও সামান্য কম। হাফ গ্লাস জলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড কিন্তু আমাদের গাছের খিদে বাড়ায় এবং হিউমিক অ্যাসিড গাছের কাণ্ড শিকড় ভালো রাখে। তো দেখো এবার নিয়ে নিচ্ছি আমি এখানে 1 গ্রামের মতো নিয়ে নিলাম আমি এখানে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো সবার রান্নাঘরেই থাকে বন্ধুরা, যদি হিউমিক অ্যাসিড নাও থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়েই রুট ট্রিটমেন্ট করতে পারো। হাফ গ্লাস জলে দুটো উপকরণ আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম। বন্ধুরা যদি তোমাদের টবের সাইজ বড় হয় তাহলে কিন্তু এখানে 1 গ্লাস পরিমাণ জলে তোমরা এই উপকরণ দুটো মিশিয়ে নেবে। পরিমাণ একই রাখবে, পরিমাণ খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই। হলুদ গুঁড়োর মাত্রা বাড়াতে পারো, হিউমিক অ্যাসিডের পরিমাণ বাড়ানোর প্রয়োজন নেই। তো দেখো দুটো উপকরণ মিশিয়ে আমি কিন্তু হাফ গ্লাস জল টবের মাটিতে ঢেলে দিলাম। খুব বেশি জল প্রয়োগ করার প্রয়োজন নেই, যেহেতু টবের মাটি শুকিয়ে গেছিল তাই আমি যতটুকু জল এমনিতেই দিতাম তো ততটুকু জল আমি কিন্তু এই টবে দিয়েছি। তো রুট ট্রিটমেন্ট করার জন্য যে অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ করতে হবে তা কিন্তু নয় বন্ধুরা, এটা কিন্তু মাসে একবার করতে হবে। এটা তোমরা সুস্থ গাছেও করতে পারো, গাছ খারাপ হয়ে যাওয়ার আগে করলে গাছ কিন্তু কখনো খারাপ হয়ে যায় না। রুট ট্রিটমেন্ট করার পর কিন্তু এখন নর্মাল জল একেবারেই দেওয়া যাবে না। এখন গাছটা যতদিন পর্যন্ত টবের মাটি শুকনো না হচ্ছে গাছে কিন্তু জল প্রয়োগ করবে না, এবং গাছে যে গাছ খারাপ হয়ে গেছে সে গাছে কিন্তু কখনোই কোনো রকম কোনো ফার্টিলাইজার ইউজ করা যাবে না। বন্ধুরা এবার বলবো সুস্থ গাছে এই বর্ষায় অথবা আগস্ট মাসে আমরা কি খাবার প্রয়োগ করব। জুলাই মাসের পরিচর্যা আমি দেখিয়েছিলাম, এবার আগস্ট মাসে আমরা কি খাবার প্রয়োগ করব সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে বড় টবটা দেখছো এটা 6 ইঞ্চি টব, এই টবেই কিন্তু আমি খাবার প্রয়োগ করব। খাবার প্রয়োগ করার জন্য আমি কিন্তু গাছে কোনো রকম কোনো জল প্রয়োগ করিনি, টবের মাটি আগে থেকে খুব ভালোভাবে শুকনো করে নিয়েছি। সব সময় কিন্তু টবের মাটি এরকম ঝুরঝুরে রাখতে হবে, সব সময় যেন জেট প্ল্যান্টের মাটি কখনো কাদা কাদা না হয়ে থাকে, এই বিষয়টা তোমাদের লক্ষ্য রাখতে হবে। জেট প্ল্যান্ট অতিরিক্ত মাত্রায় জল একেবারেই পছন্দ করে না, অতিরিক্ত মাত্রায় জল হয়ে গেলেই কিন্তু জেট প্ল্যান্ট খারাপ হয়ে যায়। তাই সব সময় মাটি শুকনো হলে তবেই কিন্তু গাছে জল প্রয়োগ করতে হবে। তো দেখো এই গাছে আমি কি খাবার প্রয়োগ করবো, প্রথমেই আমি টবের মাটিটা ভালোভাবে খুশে নিলাম। আমার টবের মাটি যেহেতু একদম ঝুরঝুরে রয়েছে তাই হাতের সাহায্যে আমি খুশে নিলাম। তো এবার আমি প্রয়োগ করব এখানে কম্পোস্ট, কেননা কম্পোস্টের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, এছাড়াও আরো বিভিন্ন রকম খাবার রয়েছে কিন্তু বেশিরভাগ রয়েছে নাইট্রোজেন। তো যেহেতু এটা একটা লিফি প্ল্যান্ট তাই আমাদেরকে কিন্তু এই গাছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে। তো নাইট্রোজেন সমৃদ্ধ খাবারের মধ্যে প্রথমেই আমি এখানে রেখেছি ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরনো গোবর সার, একটু ভালো মানের গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট তোমাদের এখানে নিতে হবে। 6 ইঞ্চি টবে 2 মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। অতিরিক্ত ভার্মি কম্পোস্ট এই বর্ষায় দেওয়ার কোনো প্রয়োজন নেই। টবের মাটিতে অতিরিক্ত ভার্মি কম্পোস্ট এই বর্ষাকালে দিলে কিন্তু টবের মাটি ভেজা ভেজা হয়ে থাকবে, যার ফলে কাণ্ড পচে যাবে। তাই 2 মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট আমি এখানে দিয়ে দিলাম, নাইট্রোজেন সমৃদ্ধ খাবার। এরপর আমি কিন্তু এখানে আরো একটা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেবো, যেটা হলো চা পাতা। বন্ধুরা চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং তাছাড়া টবের মাটিকে অ্যাসিডিক রাখতে সাহায্য করে। তাই চা পাতা 1 চামচ পরিমাণ, এখানে কিন্তু আমি ফ্রেশ চা পাতা ইউজ করছি, 1 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা আমি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা এরপর আমি এখানে দিয়ে দেবো আরো একটা উপাদান, যে উপাদানটা টবের মাটিতে এই সময় অবশ্যই দিতে হবে। আমি জুলাই মাসেও তোমাদের দেখিয়েছিলাম। দেখো এখানে আমি কিন্তু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবো, অতিরিক্ত মাত্রায় দেওয়ার কোনো প্রয়োজন নেই, সুস্থ গাছ তাই অল্প অল্প দিলেই হবে। প্রত্যেক মাসে অল্প অল্প হলুদ গুঁড়ো তোমরা এখানে কিন্তু প্রয়োগ করবে। হলুদ গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে ফাঙ্গিসাইডও দিতে পারো।
তো এই 3টে উপাদান টবের মাটিতে তোমরা কিন্তু এই আগস্ট মাসে দিয়ে দাও, আর কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভার্মি কম্পোস্ট, চা পাতা এবং হলুদ গুঁড়ো দেওয়ার ফলে কিন্তু গাছ খুব সুন্দরভাবে গ্রোথ হবে এবং গাছের পাতা ভালো থাকবে, গাছের কাণ্ড ভালো থাকবে। তাছাড়া যে হিউমিক অ্যাসিড গোলা জলটা আমার কাছে ছিল সেটাই আমি এখানে প্রয়োগ করছি। সাধারণ জল তোমরা প্রয়োগ করতে পারো। বন্ধুরা, আমি কিন্তু এখানে যে জলগুলো ইউজ করছি সেগুলো কিন্তু বৃষ্টির জল। ইনডোর প্ল্যান্ট বৃষ্টির জল ভালোবাসে, কিন্তু আমরা যেহেতু এই গাছগুলোকে সরাসরি বৃষ্টির জলে রাখতে পারি না, সেই কারণে আমরা কিন্তু এই গাছে যখনই জল প্রয়োগ করব, যদি সামান্য মাত্রায় বৃষ্টির জল প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাবো। তো এই কাজটা তোমরা অবশ্যই করো, বৃষ্টির জল স্টোর করে রাখো এবং বাড়ির বাগানের প্রত্যেকটা ইনডোর গাছকে বৃষ্টির জল প্রয়োগ করো, তাহলে দেখবে দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। বন্ধুরা, এ তো গেল 1 নম্বর ফার্টিলাইজার। এবার আসি 2 নম্বর ফার্টিলাইজার। দেখছো যেখানে আমি প্রচুর পরিমাণে চারা গাছ তৈরি করেছি সেখানে আমি প্রথমে দিয়ে দিলাম এখানে কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম এখানে 2 মুঠো পরিমাণ। তো এই গাছেও কিন্তু ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু গাছগুলো সুন্দরভাবে বৃদ্ধি পাবে। কিছুদিন পর এই গাছগুলোকে কিন্তু আমি অন্য টবে প্রতিস্থাপন করব। এখন এই টবের মধ্যেই রয়েছে, তাই এই টবেই আমি খাবার প্রয়োগ করছি। ভার্মি কম্পোস্ট দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, তো 1/2 চামচ হলুদ গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। এরপর এখানে আমি কিন্তু একটা খাবার প্রয়োগ করব, যে খাবারটা আমরা চা পাতার পরিবর্তে প্রয়োগ করতে পারি, কফি পাউডার। বন্ধুরা, কফি পাউডার আমাদের সবার বাড়িতেই থাকে। চা পাতা আর কফি পাউডার কিন্তু একই জিনিস। তো কফি পাউডার যদি তোমরা প্রয়োগ করতে পারো তাহলেও কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাওয়া যায়। তাছাড়া নাইট্রোজেনের সঙ্গে রয়েছে কিন্তু ফসফরাস। কফি পাউডার প্রয়োগ করলে কিন্তু গাছের বৃদ্ধি ভালো হবে, তার কারণ নাইট্রোজেনের সঙ্গে রয়েছে ফসফরাস। তো 1/2 চামচ কফি পাউডার আমি এখানে 1/2 গ্লাস জলের মধ্যে মিশিয়ে নিয়েছি এবং টবের মাটিতে এই গাছের গোড়ায় প্রয়োগ করলাম। তো তোমরা চা পাতার পরিবর্তে কিন্তু কফি পাউডার প্রয়োগ করতে পারো। চা পাতা এবং কফি পাউডার একসাথে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। যদি চা পাতা প্রয়োগ করো তাহলে কফি পাউডার প্রয়োগ করতে হবে না, আর যদি কফি পাউডার মিশ্রিত জল প্রয়োগ করো তাহলে চা পাতা প্রয়োগ করার প্রয়োজন নেই। এদের দুটো খাবারের মধ্যে যে কোনো একটা খাবার তোমরা কিন্তু তোমাদের জেট প্ল্যান্টে এই আগস্ট মাসে প্রয়োগ করো। কয়েকদিনের মধ্যেই তোমরা কিন্তু লক্ষ্য করতে পারবে তোমাদের জেট প্ল্যান্টের পাতা সবুজ হয়ে গেছে এবং ধীরে ধীরে গাছের বৃদ্ধি পাচ্ছে। আর যত বৃদ্ধি পাবে ততই কিন্তু গাছে পিঞ্চিং করতে হবে এবং গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে আর গাছের কাণ্ড মোটা হবে। বন্ধুরা, এই কাজগুলো করার সাথে সাথে ফাঙ্গিসাইড স্প্রে করতে কিন্তু ভুলো না। যদি ফাঙ্গিসাইড হাতের কাছে না থাকে তাহলে হলুদ গুঁড়ো জলে গুলে গাছের পাতা স্প্রে করো। আর টবের মাটি শুকনো হলে তবেই কিন্তু টবে জল প্রয়োগ করবে। তো বন্ধুরা, এই ছিল আমার আগস্ট মাসে বা বর্ষাকালে জেট প্ল্যান্টের পরিচর্যার ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।